আজ আবহাওয়া বেশ মেঘলা, দমকা বাতাস বইছে অনবরত। গতকাল রাত থেকেই এই অবস্থা, তবে বাড়ির বাইরে কোনো আয়োজন না থাকায় কোনো সমস্যা হচ্ছে না। ঘরোয়া আয়োজন সব শুরু হয়ে গেছে সেই সাত সকাল থেকেই। বাড়ির ভিতরে ছেলেমেয়েরা মিলে টুকটাক সাজিয়ে গুছিয়ে ফেলেছে। গোল্ডেন ফেরি লাইটের আলোয় ঝলমল করছে বাড়ির ভিতরটা। সিঁড়িসহ বাড়ির এ কোণ ও কোণ বিভিন্ন ধরনের সতেজ ফুল দিয়ে মোড়ানো। রাইসুল সাহেবের দুই চাচাতো ভাই তাদের পরিবার সহ এসে পড়েছেন। তার গ্রামের দু চারজন বন্ধুও ও মুরব্বীরা আসার কথা। নিয়াজ, সাজিদ, অনিমা, নাইম আর ঋতু চলে এসেছে সকাল সকাল। বাড়ির গিন্নিরা ব্যস্ত রান্নাঘরে। কর্তারা সবাই বসে আড্ডায় বসা। শুক্রবারের দিন জোহরের নামাজ পড়ে কাজী সাহেব চলে আসবেন। বিয়ে পড়ানো হবে জোহরের পর পরই। ঈশান ঘরের মধ্যে কাগজপত্র মেলে বসে আছে। তাদের অফিসের বেশ কিছু হিসেবের গরমিল, সেগুলো দেখছে মনোযোগ সহকারে। এরই মধ্যে দরজায় বেশ কয়েকবার কড়া নাড়ার শব্দ এসেছে তার কানে। সে অবশ্য সেসব আমলে নেয়নি। আর না তো দরজা খুলেছে, ব্যস্ত বলে কাটিয়ে দিয়েছে। এবার অবশ্য সেই ধার কেউ ধারছে না। ক্রমাগত দরজায় আওয়াজ হচ্ছে। এক প্রকার বিরক্তি হয়েই দরজা খুলল সে। তার বিচ্ছু বন্ধুগুলো সবকটা দাঁড়িয়ে। তার খানিকটা পেছনে নিশি, নুরি, রিশা, রোশনি আর রাফিও দাঁড়িয়ে। সবকটাকে এমন হাট করে দাঁড়িয়ে থাকতে দেখে বেজায় চটল ঈশান। বাজখাই কণ্ঠে ধমকে উঠল, বললাম তো একটু ব্যস্ত আছি। তোদের সবারই এখনই ডাকাডাকি করতে হবে? দরজাটা খোলা পেয়েছে এই সুযোগে আর কেউ ছাড়ে? ভাই বোনগুলো সাহস না পেলেও তার অসভ্য বন্ধুগুলোর মধ্যে সে বালাই নেই। নিয়াজ, অনিমা এক প্রকার ঠেলেঠুলে ভেতরে ঢুকে পড়ল। ইশারা করল বাকিদেরও ভেতরে ঢোকার। একে একে সবকটা ঠেলেঠুলে ঘরের মধ্যে ঢুকে পড়ল। সবার পেছনে বড় বড় ফুলের ডালা নিয়ে চারজন লোককে ঢুকতে দেখা গেল। ঈশান কপাল কুঁচকে বুকে আড়াআড়ি ভাবে হাত ভাঁজ করে তাকালো ঘরের ভিতরে ঢোকা সবকটাকে। নিশি, নুরি খানিকটা কাচুমাচু হয়ে অনিমাদের পেছন পেছন দাঁড়িয়ে আছে ভাইয়ের ভয়ে। সাজি আর নাইম গম্ভীর মুখে লোকগুলোকে বুঝিয়ে দিতে শুরু করলো কিভাবে কি সাজাতে হবে। কি শুরু করলি এসব? কাজ করছিলাম তো। ঈশানের কথায় সবার চোখ গেল বিছানার উপর ছড়িয়ে থাকা কাগজগুলোই। সাজিদ ইশারা করতে দ্রুত হাতে সেগুলো গুছিয়ে ফেললো অনিমা। ঈশানের হাতে গুজে দিল সেগুলো। তালা মেরে রাখ ড্রয়ারে। আজকের কোনো কাজ নেই তোর? এগুলো কি হচ্ছে জানতে পারি? নিয়াজ অবাক হওয়ার মতো মুখ বানালো। ঈশানের সামনে চলে এলো। আমিও অবিবাহিত। এখানে বেশিরভাগই অবিবাহিত। তাই বলে বিয়ের দিন ছেলের ঘর কেন সাজায় এটা তো আমাদের কাউকে মাইকিং করে কেউ জানায়নি, তাও আমরা জানি। আর তুই জানিস না কোন জগতের বাসিন্দা তুই? ঈশান বিরক্ত হয়। সবাই খুব ভালো করে জানে এ বিয়েটা সে করতে চায় না। আর না তো ওই মেয়েটাকে সে মানে বা মানতে পারবে। দিদার কথায় বিয়েটা করতে হচ্ছে। তার মধ্যে এসব বিরক্তকর আচরণের মানে হয় কোনো? আমার রুমে এসব কিচ্ছু হবে না। আউট। কারোর মধ্যে ভাবান্তর দেখতে পাওয়া গেল না। মাঝখান থেকে সবাই এক প্রকার তেড়ে আসলো ঈশানের দিকে। অনিমা কোমরে হাত রেখে হুমকি গলায় বলল, তুই বললেই হবে? বাসর ঘর আমরা সাজাবো, নিচে পারমিশন নিয়েই এসেছি। ঈশান দীর্ঘশ্বাস ফেলে, এসব পাগলদের বোঝানো তার সাধ্যের বাইরে। এখন নাটক করছিস? পুতুলের মতো বউকে যখন লাল বেনারসিতে রেখে যাব না এই ফুলের মধ্যে দেখে হাতে করে থ মেরে বসে থাকবি তখন। ফুল কোনটা খুঁজেই পাবি না, তারপর দেখবো ব্যাটা তোর কন্ট্রোলে কোথায় থাকে। তখন বালিশ বাসর করবো না? নাইমের কথায় অট্টহাসিতে ফেটে পড়ল পুরো রুমের সবাই। ঈশান ধমক দেবে তার সুযোগও পায় না। এত হইচই শুরু করেছে এরা রুমের ভেতরে। নিহাত দিদার জন্যই এসব করতে হচ্ছে। আর এরা এসব দিদার পারমিশন নিয়ে এসে করছে, না হলে কোনো কিছুর ধার ধারতো নাকি সে? ঘাট ধরে বের করে দিত। এক একটাকে টুংটাং শব্দ করে ফোনে মেসেজ আসতেই চোখ কুঁচকে তাকিয়ে রইল সেদিকে। টেবিল থেকে মানিব্যাগ আর বাইকের চাবিটা হাতে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। কোথায় যাচ্ছিস এই সময়? নিয়াজ পেছন থেকে ডেকে উঠল। ঈশান থামলো না, ভারী গলায় শুধু বলল, কাজে। আর কিছু কাউকে বলার সময় না দিয়ে গটগট করে বেরিয়ে গেল সেখান থেকে। ঈশানের যাওয়ায় সবাই এক প্রকার খুশি হলো। আর ক্যাচ ক্যাচ করবে না। এখানে থাকলে বকাঝকা করে মাথা খেয়ে ফেলতো। তার থেকে ভালো যেখানে যাচ্ছে যাক।
তারা নিশ্চিন্তে সাজিয়ে ফেলতে পারবে। আজকেও নিজের ঘর থেকে বেরিয়ে নিজের অজান্তেই চোখ গেল পাশের ঘরে হাট খোলা দরজার দিকে। স্বাভাবিকভাবে হেঁটে যাওয়ার সময় তাকালেও এবার থমকে গেল পা দুটো। তিতির বসে আছে বিছানার কিনারায়, গায়ে কাঁচা হলুদ কালার একটা শাড়ি, দু হাত দুদিকে ছড়িয়ে রাখা দুটো বালিশের ওপর। হাতে মেহেন্দি দিয়েছে কিনা দুটো পাও তাই, লম্বা করে সামনে একটি টুলের উপর রাখা, পায়েও অল্প করে মেহেন্দি পরা। শাড়িতে না লাগার ব্যবস্থা করতে গিয়ে শাড়িটা বেশ খানিকটা পায়ের ওপরের দিকে তোলা, ফলস্বরূপ ধবধবে ফর্সা পা দুটোর বেশিরভাগ অংশই দৃশ্যমান। বাইরের দমকা বাতাসে খোলা চুলগুলো আছড়ে পড়ছে বারবার মুখের ওপর। বিরক্তি ভঙ্গিতে হাতের উল্টো পিঠ দিয়ে সরাতে চাচ্ছে সেগুলো। ঈশান খেয়াল করলো তার বুকের বাঁ পাশটায় চিনচিন করছে। দ্রুত চলছে অনেকটা। এ মেয়েকে শাড়িতে দেখলেই এমন হয় কেন বুঝতে পারে না সে। ঘরে তখন তিতির ছাড়া কেউ নেই, বুঝতে পারল সে। ধীর পায়ে শব্দহীন ঢুকলো ঘরের মধ্যে। তিতির অনেকটাই উল্টো হয়ে আছে। খোলা চুলের কারণে হুট করে ঘরে কেউ ঢুকলে চোখ পড়ার সম্ভাবনা কম। ঈশান কাছাকাছি যেতেই কারোর অস্তিত্ব টের পেল বোধহয় সে। তমা ভাই, চুলগুলো বেঁধে দে প্লিজ, আর পিঠটা চুলকে দে তো জলদি। ঈশান থ মেরে দাঁড়িয়ে থাকে, কাপা হাত এগোয় তিতিরের দিকে। চুলগুলো আলতো হাতে ধরতেই খসখসে হাতের ছোঁয়া লাগে তার ঘাড়ে। শিউরে ওঠে সে, এটা তো তোমার হাত নয়। চমকে পিছনে ফেরার জন্য নড়েচড়ে ওঠে, তবে ঘুরতে পারে না। ঈশান দু বাহু চেপে ধরে ধমকে ওঠে, সোজা থাক। তিতির হতবিহ্বল হয়। ঈশান ভাই। ঈশান কিছু বলে না, বিছানা থেকে হাত বাড়িয়ে ক্লেচার দিয়ে অপটু হাতে চুলগুলো কোনো মতো পেঁচায়। চোখের সামনে দৃশ্যমান হয়ে উন্মুক্ত ফর্সা পিঠ, ব্লাউজের গলা বেশ বড় পিছন দিকে, পিঠের বেশিরভাগটাই দেখা যাচ্ছে। হুট করে ঈশান খেয়াল করে তার গলাখানা অস্বাভাবিক শুকিয়ে এসেছে। তিতির মিনমিন করে বলে, হয়েছে, আর লাগবে না কিছু। ঈশান চোখ সরায় না উন্মুক্ত পিঠ থেকে। চোখের সামনে পিঠের বাঁ পাশে জ্বলজ্বল করছে একটা কালো কুচকুচে তিল। সেদিকে তাকিয়ে ঢোক গেলে ঈশান। নিজের অজান্তেই হাতের 4 আঙুলের উল্টো পিঠ ছোঁয়ায় সেখানটায়। তিতির তখন আশ্চর্য তার চূড়ান্তে। ঈশানের এহেন ছোঁয়ায় শরীর অবশ হয়ে আসে তার, উঠে সরার অবস্থাও নেই। মৃদু আর্তনাদ করে ওঠে সে, ঈশান ভাই। তিতিরের গলার আওয়াজে ঈশানের হুঁশ ফিরে আসে। সেখান থেকে দাঁড়ায় না আর এক সেকেন্ডও সেখানে। তিতির পাশ ফিরে ঈশানের প্রস্থান দেখে। শরীর এখনো কেঁপে যাচ্ছে। এমন অনুভূতির কারণ কি? সম্পর্ক বৈধতা পাবে তাই বুঝি? হবে হয়তো। শার্টের বোতাম ঠিকঠাক করে নিচে নামতেই পরিবারের সবার সামনে পড়ল ঈশান। বাবা, চাচা এবং তাদের বন্ধুরা বেশ কয়েকজন সোফায় বসে গল্প করছেন। তাকে এভাবে ফিটফাট হয়ে হন্তদন্ত হয়ে নামতে দেখে রান্নাঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে এলেন রাহেলা দেওয়ান। হ্যাঁ রে বাপ, এই সময় কোথায় যাচ্ছিস? ঈশান মায়ের দিকে ফেরে। রাইসুল দেওয়ান সহ সবাই ঘুরে তাকিয়ে আছে ঈশানের দিকে। একটু আর্জেন্ট দরকারে মা, বেরোতে হবে। সবার কপালে ভাঁজ পড়ে। রাহেলা কিছু ছেলেকে বলার আগেই শোনা যায় রাইসুল দেওয়ান গমগমে কণ্ঠ, এ সময় বাইরে বেরোচ্ছ মানে? বেলা 10টা বাজে, নামাজের পর কাজী সাহেব চলে আসবে, এখন কোথাও যাওয়া চলবে না। ঈশান পিতার দিকে তাকালো না। পিতার পুত্রের মান অভিমান কমেনি এখনো। মায়ের দিকে ফিরল। মা, খুব দরকার, না গেলেই নয়। রাহেলা, তোমার ছেলেকে বলে দাও এখন না বের হতে। শুভ অশুভ এর একটা ব্যাপার আছে তো নাকি? ঈশান চুপ করে রইল। রাহেলা দেওয়ান ছেলের হাত টেনে ধরলেন। সত্যি তো, তোর বাপ ঠিকই বলেছেন, এখন না বের হলে। মা, বলছি তো সময় মতো চলে আসবো আমি, এখন আটকিও না। ঈশান দাঁড়ায় না। রাইসুল দেওয়ানের চোখ রাঙানি উপেক্ষা করে ব্যস্ততার ভঙ্গিতে বেরিয়ে যায় বাড়ি থেকে। রাইসুল দেওয়ান ক্ষিপ্ত হয়ে তাকিয়ে থাকেন সেদিকে। সবাই তাকে বোঝাতে ব্যস্ত। ছেলে যখন বলল নিশ্চয়ই ঠিক সময়েই ফিরবে, এত রাগারাগির কাজ নেই। তিতিরকে ফেসিয়াল করাচ্ছে তমা। সকাল থেকে একটার পর একটা নিয়ে ঝামেলা করেই যাচ্ছে এই তমাটা। তিতির এখন বিরক্ত, তার এসবে অভ্যাস কম। বিয়ে বলেই এত ঝামেলা, যোগ কি করার মানে হয়? কে শোনে কার কথা? এতক্ষণ তো নিশি নুরি ও এসে জুটছিল, এখন কিছুক্ষণ হলো সে দুজন তাও কোথাও একটা গিয়েছে। তমা তিতিরের পায়ের মেহেন্দি তুলে ডলাডলি করে গরম পানিতে পা ভিজিয়ে অপেক্ষা করছে। তিতির রাগী গলায় ধমকে ওঠে, আর কি কি ঝামেলা করবি তুই বলবি? না কোনো আওয়াজ, না কোনো কিচ্ছু।
তুই এগুলো নিয়ে পড়েছিস কেন বলতো? তমা মুখ ভেঙায়, গম্ভীর মুখে জবাব দেয়, সে অনুষ্ঠান হোক আর না হোক, বিয়ে তো বিয়েই, সাজাবো তোকে একটু পর থেকে, মেকআপ বসা লাগবে না ঠিক মতো, তাছাড়া অনুষ্ঠান না হলেও বাসরটা তো হবে নাকি? বলেই চোখ টিপল তিতিরের দিকে। তিতিরের মুখ হঠাৎই লাল হয়ে গেল। সত্যি তো, আজ থেকে ওই মানুষটার সাথে এক ঘরে বাকিটা জীবন কাটাতে হবে। মনে পড়ে গেল গত রাতে ঈশানের বলা সেই কথাগুলো। একটু আগে ওই ঠান্ডা হাতের স্পর্শ। হাত পা কেঁপে উঠল তার। কিরে, ব্লাশ করছিস কেন? তিতির মুখ ঘুরালো চটজলদি। কই, তোর শুধু উল্টোপাল্টা কথা। তমা খিলখিলিয়ে হাসলো। হঠাৎই থেমেও গেল, ধীর গলায় বলল, রাহাত ভাইকে ফোনে পেয়েছিলি? রাহাত ভাইয়ের কথা বেমালুম ভুলে বসে আছে তিতির। তমার কথায় মুখটা মলিন হয়ে এলো, মাথা নাড়ল দুদিকে। এ কদিন তো টানা কল করেই গেলাম, পেলাম না তো। থামলো কিছুক্ষণ, তমা অসহায় চোখে তাকিয়ে রইল। তমা, আমি কি খুব অন্যায় করে ফেললাম রাহাত ভাইয়ের সাথে? তমার ঘাড়ের ওপর হাত রাখলো, আশ্বস্ত করার চেষ্টা করলো তিতিরকে। উহু, তুই যদি তাকে জানানোর চেষ্টা না করতি তাহলে তোর দোষ দেওয়া যেত। আমি তো জানি কি পরিমাণ চেষ্টা করলি তুই রাহাত ভাইয়ের সাথে যোগাযোগ করার। তোর দোষ নেই কোনো। তিথির দীর্ঘশ্বাস ফেলে। রাহাত ভাই মানুষটার জন্য তার খারাপ লাগে। সে না হয় ভালোবাসেনি, কিন্তু সে তো একজন নারী পুরুষ মানুষ। একজন নারীকে কোন নজরে দেখে, কি কারণে আগলে রাখে সেটা সে বোঝে। বিগত অনেকগুলো বছর ধরে চেনে সে রাহাত ভাইকে। সে কখনো অন্য নজরে না দেখলেও রাহাত যে তাকে ভালোবাসার নজরেই দেখতো তা সে জানতো। প্রশ্রয় দিত এমনটা নয়, তবে সম্মানটাও সে সবসময় করত। রাহাতও প্রশ্রয় চাইতো না, যথেষ্ট দূরত্বেই রাখতো। সেদিন যদি রাহাত ভাই তার মনের কথাটা তিতিরকে না জানাতো, তাহলে কি আজ তার মধ্যে এত গিল্টি বোধ থাকতো? বোধহয় থাকতো না। এগুলো নিয়ে ভাবিস না তো, যা হওয়ার হবে। তাছাড়া খোদা লিখে রেখেছে কার ভাগ্যে কে আছে। বড় ভাইয়ার সাথে তোর বিয়েটাও হচ্ছে, মানে বুঝছিস, তার বুক পাঁজরের হাড় দিয়ে তোকে বানানো হয়েছে। এগুলো আমাদের জন্মেরও আগে ঠিক করা। তাছাড়া তিতির, তুই রাহাত ভাইকে কখনো ভালোবাসিসনি, তেমন ইশারাও দিসনি। সে তোকে বিয়ের প্রস্তাব দেয়, তুই তোর পরিবারকে জানাতে বলিস। এটাতে ভুল ছিল না? এখন তোর পরিবার অন্য কাউকে ঠিক করেছে তোর জন্য। আর তাছাড়া তুই রাহাত ভাইকে কোথাও পাচ্ছিস না। এর মধ্যে আর কি করতে পারতি তুই? একদম ভাববি না তো এসব নিয়ে। তিতির মাথা নাড়ে। সত্যিই তো, যা হওয়ার হচ্ছে। ভাগ্যের লিখনের বাইরে মানুষের এক চুল নড়ার ক্ষমতা দেওয়া হয়নি। রাহাত ভাইয়ের ভাগ্যে সে ছিল না। না তো তার ভাগ্যে রাহাত যেটুকু সময়ের জন্য ছিল বা সামনে যেই আসবে, তার বাকি সময়ের অধিকার বোধ নিয়ে সবটা আগে থেকে লেখা। জীবন কেটে যায় জীবনের মতো, কাউকে না পেলে কেউ মরে না। রাহাত ভাইও পারবেন নিজেকে মানাতে। কষ্ট হবে হয়তো, হয়তো নয়, হবেই। তারপরেও জীবন থেমে থাকবে না। তার জন্য খোদা নিশ্চয়ই কাউকে হালাল করে রেখেছেন। ঈশানের বাইক থামলো একটা হোটেলের সামনে। শহরের 4 তারকা একটি হোটেলে। ফোন বের করে ঘন্টাখানেক আগে আসা মেসেজটা চেক করলো। এই হোটেলেরই ঠিকানা দেয়া। বাইক পার্কিং করে চোখের সানগ্লাসটা পরে নিল। সফেদ শার্টটা ঠিক করতে করতে ভেতরে ঢুকলো। রিসেপশনে যেতেই একগাল হেসে তাকে অভিবাদন জানালো সেখানকার রিসেপশনিস্ট। মহিলাটি ঈশানের পরিচিত। এর আগে সাজিদ অনিমার বিয়ের সময় তাদের দূর থেকে আসা বেশ কয়েকজন গেস্টদের থাকার ব্যবস্থা করা হয়েছিল এই হোটেলে। তাছাড়া অন্যান্য দরকারেও আসা হতো টুকটাক। স্যার, 312 নম্বর রুমের চাবি চান তো? ঈশান অবাক হলো। মহিলাটি বুঝতে পারল ঈশানের আশ্চর্যতা। হেসে পরিষ্কার করলো সবটা। ম্যাডাম জানিয়েছেন আপনার কথা, আপনি এলেই যেন আপনাকে চাবিটা দিয়ে দেই। ঈশান বুঝতে পারে, এবার হাত বাড়িয়ে চাবিটা হাতে নেয়। স্যার, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সব আমরা আপনাদের রুমেই পাঠিয়ে দেব। হ্যাপি হানিমুন। ঈশান কিছু বলে না, আলতো হেসে মাথা ঝাঁকায়। লিফটে চেপে এসে দাঁড়ায় 312 নাম্বার রুমের সামনে। তবে নিজের হাতে বরাদ্দকৃত চাবিটি দিয়ে ঢোকে না ভিতরে। দরজায় নক করে। মিনিট খানেকের মধ্যে দরজা খুলে দেয় রুষা। হাস্যোজ্জ্বল মুখ, দাঁড়িয়ে আছে সে। গায়ে একটি ডার্ক পার্পেল কালারের নাইটি, চুলগুলো আধখোলা করে রাখা। আধভেজা লাগছে, হয়তো কিছুক্ষণ আগেই শাওয়ার নিয়েছে। ঈশান ভিতরে ঢোকে। সারা ঘর সাজানো, পুরো পার্পেল থিম। রুষা মিষ্টি হাসে। ঈশানকে টেনে ভিতরে এনে দরজা আটকে দেয়। আলতো হাতে জড়িয়ে ধরে পেছন থেকে। আমি জানতাম তুমি আসবে।
ঈশান হালকা হাসে। পেটে জড়িয়ে ধরা রুষার হাতের উপর নিজের হাতটা রাখে। আসতেই হতো। রুষা আরো শক্ত করে ধরে ঈশানকে। আজ রাত কিন্তু এখানেই থাকতে হবে, মনে আছে তো? খুব আছে। লাঞ্চ করেছো? উহু, দিতে বলি, আমার অন্য কিছু চাই এখন। দেব তো আগে। উহু, আমার এখনই চাই। আগে বলে, এখন তোমার শরীর ঠিক আছে তো? ওষুধ খেয়েছিলে? হুম। ঈশানের শরীরের ঘ্রাণে নেশা চাপে রুষা। মুখ ডলে পিঠের ওপর, আবেশে চোখ বুজে আসে তার। ঈশান রুষার হাত চেপে ধরে ঘুরিয়ে আনে সামনে। রুষা ঘোর লাগা চোখে তাকিয়ে আছে ঈশানের দিকে। পুরো রুমের পর্দা টেনে দেওয়া আধো আধো অন্ধকার সবটা। রুষা দুপা উঁচিয়ে এগিয়ে আসে ঈশানের ঠোঁটের দিকে। ঈশান থামায়। আগে লাঞ্চটা করে ওষুধটা নিয়ে নাও। রুষা বাচ্চাদের মতো মাথা নাড়ে দুদিকে। আগে অন্য কিছু আমার চাই। ঈশান আলতো হাতে দু গাল চেপে ধরে রুষার। সেটা কি ৫-১০ মিনিটের ব্যাপার? হুম, সময় লাগবে না। আগে খেয়ে নেই, তারপর সব হবে। তখন ১ সেকেন্ড সময় নষ্ট করব না, কেমন? রুষা লজ্জা পায়, মাথা নামিয়ে ফেলে, মুখ গোজে ঈশানের বুকে। ঈশান টেনে এনে আশায় সোফাতে। কল করে রুম ডেলিভারিতে। খাবার আসে অল্প সময়ের মধ্যেই। অসময়ে তার খিদে নেই। তবে রুষার মেডিসিন নেওয়ার টাইম এটা। লাঞ্চ করে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরোয় ঈশান। রুষা বিছানায় বসে আছে। নাইটির ওপরের বোতাম দুটো বিপজ্জনকভাবে খুলে রাখা। তোয়ালেতে মুখ মুছতে মুছতে এগোয় সেদিকে। রুষার সামনে থাকা চুলগুলো ঠেলে পিছনে দেয়। চোখ সরায় না ঈশানের চোখ থেকে। ঈশান নিজের চোখ সরায় না। হাতের তোয়ালেটা ছুঁড়ে দেয় সোফার ওপর। এগিয়ে আসে বিছানার দিকে। হাতড়ে পকেট থেকে ফোন বের করে। বাড়ি থেকে বেশ কয়েকটি কল। দ্রুত হাতে মেসেজ লিখে সাজিদকে কিছু একটা। তারপর সুইচ অফ করে ফেললো ফোনটা। অবহেলায় ছুঁড়ে দেয় সোফার ওপর। বেলা ৩:45। দেওয়ানবাড়ির সবাই জুমার নামাজ পড়ে তৈরি হয়ে ড্রয়িং রুমে উপস্থিত। বিয়ের জন্য ছোটখাটো বসার জায়গা বানিয়ে ফেলা হয়েছে। কাজী সাহেব চলে এসেছেন। সবাই ব্যস্ত হয়ে পায়চারি করছেন এদিক সেদিক। রাইসুল দেওয়ান ক্ষিপ্ত দৃষ্টিতে থ মেরে বসে আছেন। বেশ কয়েকবার সে দৃষ্টি পড়ল রাহেলা দেওয়ানের ওপর। রাহেলা কাচুমাচু মুখ নিয়ে নিজেও ফোন হাতে পায়চারি করছেন। ফোন করেছেন ছেলেকে। রাশেদ দেওয়ান হাঁক ছেড়ে ডাকলেন নিজের ছেলেকে। নয়ন ছুটে এলো। রাইসুল দেওয়ান অস্বাভাবিক মুখে জিজ্ঞেস করলো, পেয়েছো তোমার ভাইকে? নয়ন মাথা নিচু করে দুদিকে মাথা নাড়ল। দীর্ঘশ্বাস ফেলল সকলে। প্রায় ৩ ঘন্টা ধরে ফোনের ওপর থেকে ফোন করা হচ্ছে ঈশানকে। ফোন ধরছে না সে। কথা ছিল একসাথে নামাজ আদায় করেই বিয়ের কাজটা সেরে ফেলা হবে। অথচ বেলা গড়িয়ে বিকেল হলো, ছেলেটা ফেরেনি। দাদুভাই ফেরেনি। চন্দ্র দেওয়ানের কণ্ঠে চমকে তাকালো সবাই। নুরি হুইল চেয়ার ঠেলে নিয়ে আসছে বৃদ্ধাকে। রিক্তা দেওয়ান তড়িঘড়ি পায়ে এগিয়ে গেলেন শাশুড়ির দিকে। নুরির হাত থেকে ছাড়িয়ে ঠেলে নিয়ে এলেন নিজে। রাইসুল দেওয়ান মায়ের হাত ধরে বসলেন পাশের সোফায়। ফেরেনি মা, তবে ফিরল বলে। চন্দ্র দেওয়ান কিছু বলে না। চিন্তারত মুখটা নিয়ে চুপচাপ বসে থাকে। সবাই হাঁসফাঁস করছে। কতক্ষণ এভাবে বসে থাকা যায়? তিতির কোথায়? দিদার কথা। নুরি এগিয়ে এলো। ওকে রেডি করে ঘরে রেখে এসেছি দিদা। তমা, বড় আপু সবাই ওখানে। তুমিও যাও ওর কাছে। ঈশান আসলে নিয়ে এসো ওকে। নুরি মাথা ঝাঁকিয়ে সিঁড়ি ভেঙে ওপরে চলে যায়। এবার তিনি ফিরেন ঈশানের বন্ধুদের দিকে। সবাই দুশ্চিন্তার মধ্যে। নিয়াজ দাদুভাই। নিয়াজ উঠে আসে, হাঁটু গেড়ে বসে বৃদ্ধার হুইল চেয়ারের সামনে। তোমার বন্ধু কোথায় গেছে বলে গেছে? নিয়াজ দুদিকে মাথা নাড়ে। জানায়নি। বলল কিছুক্ষণের মধ্যে ফিরবে, কিন্তু কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, সে ফিরছে না। আজকের দিনে কাজ রাখতে না করেছিলাম। কি এমন কাজ আজকের দিনে? নিয়াজ কিছু বলতে পারে না। মাথা নিচু করে থাকে। কি বলবে সে? সত্যিই তো তারা কিচ্ছু জানে না। সবার মনে একটাই চিন্তা। ছেলেটা প্রথমে রাজি ছিল না। জোর করে কি তারা এখন ভুল করল? সবার মধ্যে সবচাইতে মুখটা মলিন সাজিদের। ফোন কাত করে ঘন্টাখানেক আগের ঈশানের পাঠানো মেসেজে চোখ বুলালো সে। এ মেসেজে পাঠিয়েছে তাও তো ঘন্টা ৩ আগে। এতক্ষণ তো চলে আসার কথা, এখনো কেন আসছে না? ঘড়ির কাঁটায় ৩:৩০ বাজে। আর কিভাবে সামলাবে সে ঈশানের এই একরোখামি?